আমি যে করেই হোক ওই অগ্নিধার পাখিকে গিন্নিমায়ের কাছে নিয়ে আসবো, আর আমি গিন্নিমাকে আবার আগের রূপে ফিরিয়ে দেব। কিন্তু অভাগী, তুই যত সহজেই এই কথা বলছিস, এই কাজটা কিন্তু অতটা সহজ হবে না। এতে তোর প্রাণের ঝুঁকিও আছে। ওই অগ্নিধার পাখি যদি একবার তোর উপরে রেগে যায়, তাহলে সে সাথে সাথেই তোকে সেখানে ধ্বংস করে দেবে রে মা। আমি নিজের প্রাণের কথা ভাবি না সাধু বাবা, কারণ আমার তো বাবা মা কেউ নেই, কিন্তু রূপার মা থাকতেও এভাবে পাথরের মূর্তিতে পরিণত হয়ে আছে, আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তাই আমি ওই অগ্নিধার পাখির কাছে যাবই। এ কি, এতগুলো পাহাড়ের মধ্যে ওই পাহাড়গুলো এভাবে আলোয় ঝলমল করছে কেন? কি রহস্য, কিছুই তো বুঝতে পারছি না। আর শুধুমাত্র তাই নয়, এই পাহাড়গুলো থেকে তো আলোক রশ্মিও বের হচ্ছে, আর আমি এর আগে কখনো এমনটা শুনিনি যে কোনো পাহাড় থেকে এভাবে আলোক রশ্মি বেরোতে থাকে। তাহলে কি এই পাহাড়গুলোর নিজস্ব কোনো শক্তি আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা হতেই পারে। তবে আমি এখন এই পাহাড়গুলো নিয়ে পড়ে থাকলে তো চলবে না, আমাকে তো আগে ওই সপ্ত পাহাড় খুঁজে বের করতে হবে। কিন্তু সপ্ত পাহাড়টা কোথায়, আর কোথায় বা গেলে সেই সপ্ত পাহাড়ের খোঁজ পাবো, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো সপ্ত পাহাড় খুঁজছি, আর বিধাতার নাম নেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলো থেকে আলোকিত রশ্মিও বের হতে থাকলো। তাহলে কি এই সপ্ত পাহাড় খুঁজে পেতে আমাকে এই পাহাড়গুলো কোনোভাবে সাহায্য করতে পারে? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে হয়তো। তখনই অভাগী সে আলোকিত পাহাড়গুলোর দিকে খুব ভালোভাবে লক্ষ্য করে, আর তখনই সে কিছু একটা বুঝতে পারে। এ কি, এতক্ষণ আমি বোকার মতো সপ্ত পাহাড় খুঁজে চলেছিলাম, কিন্তু যে পাহাড়গুলো থেকে আলোক রশ্মি বের হচ্ছে সেটাই তো মনে হচ্ছে সপ্ত পাহাড়। কারণ এখানে একটি নয়, পরপর 7টি পাহাড় থেকে এভাবে আলোক রশ্মি বের হচ্ছে। তার মানে আমি ঠিকই বুঝেছি, এটাই এটাই ওই সপ্ত পাহাড়। আর এই সপ্ত পাহাড়ের পরেই আমি ওই অগ্নিধার পাখির গুহাটিকে খুঁজে পেয়ে যাব। আমি বুঝেছি, বিধাতা আমাকে এই সপ্ত পাহাড় খুঁজে পেতে সাহায্য করেছে। বিধাতা, তোমাকে অশেষ ধন্যবাদ। আমি আর দেরি করব না, আমি এক্ষুনি এগিয়ে যাব। এ কথা বলে অভাগী সেই সপ্ত পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে রাঘব রাজ সিংহাসনে বসে আয়েশ করতে থাকে। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। ঠিক এই দিনটার জন্য তো আমি এতটা দিন ধরে অপেক্ষা করে গেছি। আর শুধুমাত্র অপেক্ষা নয়, এই রাজ সিংহাসন, রাজমুকুট পাওয়ার জন্য আমার দিনের পর দিন কত কিছু করতে হয়েছে, কত ষড়যন্ত্র করতে হয়েছে। অবশেষে আমি যে সফল হয়েছি। সত্যি মহারাজ, আপনার বুদ্ধির প্রশংসা না করলেই নয়। আসলে আপনি অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন। রাজ্যের রাজা রানী রাজপুত্রকে সরিয়ে কেমনভাবে নিজের বুদ্ধির সাহায্যে রাজ্যের রাজা হয়ে বসলেন আপনি। সত্যি আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সবই ঠিক আছে, আমি তো রাজ্য পেলাম, রাজত্ব পেলাম, এই রাজ্যের রাজাও হলাম, এমনকি রাজ্যের প্রজাদেরকেও নিজের আনুগত্যে নিয়ে আসলাম। কিন্তু তারপরেও আমার না কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কোনো কিছুর একটা কমতি আছে। প্রহরী, তোমরা কি বলতে পারো আমার কোন জিনিসটা কমতি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মহারাজ, বলতে পারবো না মানে? এতদিন আপনার সাথে থেকে এইটুকু তো বুঝেছি, আসলে এখন আপনার পাশে একটা রানী দরকার। বাহ, তোমরা তো ঠিকই ধরেছো, আমার সবই আছে, শুধু এখন একটা রানী দরকার। আমার একটা সুন্দরী রানী দরকার। তাহলে মহারাজ, আপনি আদেশ করুন, আমরা এক্ষুনি আপনার জন্য রানী খোঁজার প্রস্তুতি নিতে থাকি। আরে না না, এত কষ্ট করে আর রানী খুঁজতে হবে না, কারণ আমি অনেক আগেই তো আমার রানীকে খুঁজে রেখেছি। আমি ওই রাজপুত্রকে খুঁজতে গিয়ে জঙ্গলে এক রানীকে দেখেছি, আর তাকে দেখেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর আমি চাই সে আমার রাজ্যের রানী হোক। কি হলো কি মহারাজ, আমাকে চিনতে পারছেন তো? নাকি আমাকে চিনতে আপনার বড্ড কষ্ট হচ্ছে? আর কষ্ট তো হবারই কথা, কারণ এতক্ষণ ধরে তো
আপনার উপর অনেক আঘাত অত্যাচার হয়েছে, আর তাই আপনার সামনে যদি এমন কোনো সেনা মানুষ এসেও দাঁড়ায়, আপনি তাকে চিনতে ভুল করবেন। তাহলে কি আমি এখন আমার পরিচয়টা আপনাকে আবার নতুন করে দেব মহারাজ? না না, তোমাকে চিনতে আমার ভুল হওয়ার কথা নয়। আমার প্রাণ চলে গেলেও তোমার মুখখানা আমার চোখের সামনেও বারবার ভেসে উঠবে, কারণ তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের কখনো কোনো দিনও ক্ষমা হয় না। তুমি আমার সন্তান, আমার স্ত্রী আর আমাকে হত্যা করে আমার রাজ্য দখল করতে চেয়েছিলে। আমি সেই সব কিছু জানতে পেরেই তো তোমাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি দেখছি এখনো নিজেকে পাল্টিয়ে উঠতে পারোনি। আপনি কি করে ভাবলেন মহারাজ আপনি আমার এত বড় ক্ষতি করে দেবেন আর আমি এমনি এমনি সব কিছু মেনে নেব? আমি আপনার রাজ্য দখল করতে পারিনি ঠিকই, কিন্তু আমার পুত্র ঠিকই রাজ্য দখল করে নিয়েছে। আর এখন আমি আপনাকে হত্যা করে আবার আপনার রাজ্যে ফিরে যাব। কি বলছো কি? রাঘব রাজ্য দখল করেছে মানে? তুমি অন্যায় করেছিলে, তোমার অপরাধের শাস্তি দিয়েছিলাম, কিন্তু তোমার ছেলের মুখখানা দেখে আমার বড্ড মায়া হয়েছিল, আর তাই তো কোনো ক্ষতি না করে আমার নিজের রাজপুত্রের মতো করে তাকে বড় করেছি। কিন্তু সেও কিনা আমার সাথে এত বড় বেইমানি করলো। আসলে বেইমানের সন্তান বেইমানি হয়, এটা আমার আগেই ভাবা উচিত ছিল। এখন আর ভেবে কি হবে বলতে পারেন? কারণ আগামীকালই আমি আপনাকে হত্যা করব আর আপনার রাজ্যে ফিরে যাব। এ কথা বলে মন্ত্রী সেখান থেকে চলে যায়। কি হলো কি রানীমা, আপনি এভাবে চিন্তিত হয়ে আছেন কেন? চিন্তিত হব না, আমার কুমার যে অজানায় পাড়ি দিয়েছে। আপনার শরীরের অবস্থা ভালো নয়, আপনি যদি এরকম চিন্তা করেন তাহলে যে আপনি আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাবেন। আর রাজকুমার তো আপনার দায়িত্ব আমার উপরেই দিয়ে গেছে, তাই আপনার ভালো মন্দের খেয়াল তো আমাকেই রাখতে হবে রানীমা। আমার কিচ্ছু হবে না দাসী, আমার কুমার মহারাজকে খুঁজে আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ রানীমা, আপনি ঠিকই বলেছেন। রাজকুমার যেহেতু গিয়েছে, তখন মহারাজকে ঠিক খুঁজে নিয়ে ফিরে আসবে। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি জানি দাসী, সব কিছু জানি, কিন্তু তারপরও যে আমার মন কিছুতে মানছে না। কারণ আমার কুমার তো জানে না যে মহারাজ আসলে কোথায় আছে, আর মহারাজকে খুঁজে বের করতে যে ওর বড্ড কষ্ট হবে। রানীমা, আপনি তো রাজকুমারের মা, আর তাই আপনি যদি বিধাতার কাছে প্রার্থনা করেন যে রাজপুত্র যেন তাড়াতাড়ি মহারাজকে খুঁজে বের করে ফিরে আসতে পারে, তাহলে দেখবেন বিধাতা অবশ্যই আপনার প্রার্থনা শুনবে। হ্যাঁ হ্যাঁ দাসী, তুমি ঠিকই বলেছ। বিধাতা আমার কুমারের উপর সহায় হোক, আমার কুমার যেন ভালোভাবে আমার মহারাজকে নিয়ে আমার কাছে ফিরে আসতে পারে। ওদিকে রাজপুত্র তার পিতামশাইকে খুঁজে বের করার জন্য চলতে থাকে। পথের পর পথ, জঙ্গলের পর জঙ্গল, এমনকি রাজ্যের পর রাজ্য, কিন্তু সে কোথাও তার পিতামশাইয়ের কোনো খোঁজ পায় না। এতটা পথ পেরিয়ে এলাম আমি, তারপরও কোথাও পিতামশাইয়ের খোঁজ পেলাম না। জানি না পিতামশাই কোথায় আছে, আর কোথায় বা গেলে তাকে খুঁজে পাবো। তারপরও আমাকে কিছুতে হার মেনে গেলে চলবে না। যে করেই হোক পিতামশাইকে যে আমাকে খুঁজে বের করতেই হবে। ওদিকে আমি মাকে কথা দিয়ে এসেছি যে পিতামশাইকে সাথে নিয়ে তবেই ফিরবো আমি। আর মা তো পিতামশাই আর আমার অপেক্ষার পথ চেয়ে বসে থাকবে। না না, আমার যত কষ্ট হোক না কেন পিতামশাইকে যে আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু পিতামশাই হঠাৎ করে এভাবে না বলে কোথায় যেতে পারে? আচ্ছা, এমনটা তো হয়নি যে পিতামশাই বড় কোনো বিপদে পড়েছে, কেউ ইচ্ছে করে পিতামশাইকে কোথাও আটকে রেখেছে? হ্যাঁ, এটাই হবে। আমি ঠিক বুঝতে পারছি না পিতামশাই এইভাবে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাবে। এতটা দিন পেরিয়ে যাওয়ার পরও সে কেন রাজপ্রাসাদে ফিরে যাবে না? কিন্তু পিতামশাইকে কেই বা আটকে রাখবে? কার সাথে পিতামশাইয়ের এরকম শত্রুতা থাকতে পারে? না না,
আমাকে যে করেই হোক এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব পিতা মশাইকে ফিরিয়ে নিয়ে যেতে হবে মায়ের কাছে। অবাকি তো সেই কখন বেরিয়ে গেছে, জানি না ও এখন কোথায় আছে। আদৌ ওই সপ্ত পাহাড়ের খোঁজও পেয়েছে কিনা সেটাও তো জানি না। আর যদি সপ্ত পাহাড়ের খোঁজ নাই পায় তাহলে কি করে ওই অগ্নিধার পাখির সন্ধান পাবে? আর এদিকে তো সময় থেমে নেই, একে একে সময়ও পেরিয়ে যাচ্ছে। জানি না অবাকির এখন কি অবস্থা। পথে আবার কোনো বিপদ আপদ হলো নাকি সেটাও তো বুঝতে পারছি না। তবে এখন আমার নিজের উপরে বড্ড ঘেন্না হচ্ছে, কারণ আমি এতটা দিন অবাকিকে ভুল বুঝে এসেছি। আমি ভেবেছি অবাকি আমার মায়ের এই অবস্থার জন্য দায়ী, আর কানি বুড়ি তো আমাকে এটাই বুঝিয়েছিল। আর এজন্য আমি অবাকিকে কত অপমান করেছি, অথচ অবাকি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার মাকে সুস্থ করার জন্য সেই অজানায় পাড়ি দিয়েছে। এই বিধাতা, তুমি অবাগীর সহায় হও, ও যেন সফলতার সাথে ওই অগ্নিধার পাখিকে সাথে করে নিয়ে আসতে পারে এখানে। অভাগী সপ্ত পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই অভাগীর শরীরে সেই সপ্ত পাহাড় থেকে কিছু আলোক রশ্মি এসে স্পর্শ করে, আর অভাগী ভীষণ কষ্ট পেতে থাকে। এই আলোক রশ্মিগুলো এইভাবে আমার শরীরকে স্পর্শ করছে কেন? আমি যা সহ্য করতে পারছি না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। তার মানে কি এই সপ্ত পর্বত আমাকে আঘাত করে ওই অগ্নিধার পাখির কাছে যাওয়া আটকাতে চাইছে? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। কিন্তু না, আমি এতটা দূর এসে কিছুতে হার মেনে ফিরে যাব না। আমাকে যে করেই হোক অগ্নিধার পাখির কাছে যেতেই হবে। কিন্তু এই পাহাড় থেকে এই বের হওয়া আলোক রশ্মিগুলো যে আমি সহ্য করতে পারছি না। বড্ড কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমি শেষ হয়ে যাব। কি করবো এখন আমি? না, আমার যত কষ্টই হোক না কেন, এই কষ্ট সহ্য করে হলেও আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। এ কথা বলে অভাগী আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে আলোক রশ্মির জ্যোতি এতটাই তীক্ষ্ণ ছিল যে অভাগী সেটা সহ্য করতে না পেরে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে আর জ্ঞান শূন্য হয়ে পড়ে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।